হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আজকে তোমাদের আবার আমি টেক্সট বইটা কিছুটা পড়াবো। আগেও তোমাদের আমি টেক্সট বইটা কিছুটা পড়িয়েছিলাম। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করছো আমার কাছে, তোমাদের এই যে সাজেশান দিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে, এই সাজেশানের অর্থাৎ 8 নম্বর প্রশ্ন কিন্তু সমস্ত আলোচনা হয়ে গেছে প্রথম অধ্যায় থেকে। এবারে তোমাদের টেক্সট বইটা কিছুটা পড়াচ্ছিলাম। আমি তোমাদের টেক্সট বইটা পড়িয়েছিলাম আগে আমি 8 নম্বর পেজ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি 8 নম্বর পেজ অর্থাৎ এখান থেকে পড়ানোটা স্টার্ট করব। আর টেক্সট বইটা তো তোমাদের সমস্তটা জানতে হবে না, অর্থাৎ অনেক বাড়তি জিনিস দেওয়া থাকে, সেগুলো না জানলেও হবে। কিন্তু এমন কিছু জিনিস দেওয়া থাকে যেগুলো তোমাদের অতি অবশ্যই জানা প্রয়োজন। দেখো, এখান থেকে আলোচনা করছি জাতীয় শক্তির প্রকৃতি। এখানে ইংরাজিটাও একটু দেখে নাও। নেচার মানে প্রকৃতি অফ ন্যাশনাল পাওয়ার, মানে জাতীয় শক্তির। ঠিক আছে, এখানে ক্ষমতা ও সামর্থ্য, এখানে বলছে দুটো আলাদা জিনিস। এখানে তোমাদের এই কনসেপ্টটাকে একটু জেনে রাখতে হবে যে ক্ষমতা ও সামর্থ্য কী জিনিস। দেখো, একটি দেশের শক্তি বা ক্ষমতা অনেকগুলি উপাদানের উপর নির্ভর করে, যেমন ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, শিল্পায়ন, লোকসংখ্যা, সামরিক প্রস্তুতি ইত্যাদি। তবে ক্ষমতার উপাদানসমূহের উপস্থিতি কেবল একটি দেশকে শক্তিশালী করে না। অর্থাৎ ক্ষমতার এইসব উপাদান থাকলেই যে একটা দেশ শক্তিশালী হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। একটি দেশের বিপুল লোকসংখ্যা ও প্রভূত খনিজ সম্পদ ও কাঁচামাল থাকলেই সেই দেশ শক্তিশালী হয় না, যদি না সেই দেশটি তার সম্পদকে ঠিকমতো কাজে লাগাতে পারে। এখানেই শক্তির সঙ্গে সামর্থ্যের পার্থক্য এসে যায়। সামর্থ্য হলো জাতীয় শক্তির উপাদানগুলির উপস্থিতি, আর শক্তি হলো ওই সব উপাদানের যথাযোগ্য ব্যবহার। তাহলে সামর্থ্য বুঝতে পারলে যে তোমার কাছে 500 টাকা কিন্তু এখন তোমার থাকতে পারে, কিন্তু তুমি তোমার খিদে পাচ্ছে, তোমার কাছে 500 টাকা আছে। এই যে 500 টাকা তোমার কাছে আছে সেটা তোমার সামর্থ্য, কিন্তু এই যে খাবারটা তোমাকে বাইরে কিনতে যেতে হবে বা কোনো অর্ডার দিতে হবে, অনলাইনে বলো বা খাবার কিনতে যেতে হতে পারে, সেইটুকু সামর্থ্য তোমার নেই, অর্থাৎ তুমি এতটাই দুর্বল সেটা করতে পারছো না। তাহলে বুঝতে পারছো যে 500 টাকাটা তোমার কাছে সামর্থ্য আছে, কিন্তু তোমার কিনতে যাওয়ার মতো ক্ষমতা বা শক্তি নেই। আশা করি কনসেপ্টটা তোমার ক্লিয়ার হলো এখানে। এবারে সম্পর্কমূলক ক্ষমতা হলো সম্পর্কমূলক, এই কনসেপ্টটা একটু তোমাদের বুঝতে হবে। দেখো, বলছে কারো কারো মতে ক্ষমতা হলো একটি সম্পর্ক বিশেষ। কার্ল ফ্রেডরিস এর মতে ক্ষমতা বলতে একটি নির্দিষ্ট ধরনের মানবিক সম্পর্ককে বোঝায়। অধ্যাপক মর্গেনথাউ ক্ষমতার আলোচনায় সম্পর্কের বিষয়টি উপেক্ষা করেননি। তিনি বলেছেন, রাজনৈতিক ক্ষমতা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক সম্পর্ক। যারা ক্ষমতা প্রয়োগ করেন এবং যাদের ওপর ক্ষমতা প্রযুক্ত হয় তাদের মধ্যে এই সম্পর্কের সৃষ্টি হয়। অর্থাৎ ক্ষমতা প্রয়োগকারীর ওপরে একটা কিন্তু সম্পর্ক অনেক সময় থেকে যায়। অর্থাৎ তুমি ধরো তোমার শিক্ষক অর্থাৎ টিচারের কথা তুমি মেনে চলছো, তুমি কি তার থেকে শক্তিতে সে কি তোমার থেকে শক্তিশালী বলে মেনে চলছো না? তোমার মেনে চলা উচিত, তোমার এটা একটা মেনে চলার দরকার বলে তুমি মেনে চলছো, বা তোমার থেকে তোমার বাড়িতে বড় যারা তুমি তাদের কথা মেনে চলছো, সেক্ষেত্রে কি তাদের পাওয়ার বেশি, শক্তি বেশি, গায়ের জোর বেশি বলে মেনে চলছো? না, তোমার মেনে চলা এটা একটা নৈতিক দিক থেকে উচিত। সেই কারণে আশা করি এই কনসেপ্টটাও তোমার ক্লিয়ার হলো। এবারে দেখো ক্ষমতা ও প্রভাব, এখানে কি বলা হচ্ছে দেখো, কোনো লোক কোনো বলছে সরি এখানটা দেখো, কোনো লেখক ক্ষমতা ও প্রভাবকে সমর্থক হিসাবে গণ্য করেন, কারণ ক্ষমতার ন্যায় প্রভাব বললেও অন্যের আচার আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায়।
এখানে তোমরা টেক্সটের যে বইটা এইটুকুনি একটু রিডিং পড়বে, এগুলো জানার অতটা দরকার নেই। এখানে একটু ক্ষমতা ও বল প্রয়োগের ব্যাপারটা একটু বলছি শোনো। ক্ষমতা ও বল প্রয়োগ এক জিনিস নয়। বল প্রয়োগ বলতে মূলত একটি রাষ্ট্রের সামরিক ক্ষমতা প্রয়োগকে বোঝায়। অপরদিকে ক্ষমতা হলো একটি ব্যাপক ধারণা। এর সঙ্গে বল প্রয়োগ ছাড়াও কিছু ইতিবাচক বিষয়বস্তু থাকে। এবার এগুলো তোমাদের দরকার নেই, যেগুলো দরকার আমি সেগুলো কেবলমাত্র তোমাদের পড়াবো। দেখো এবারে ক্ষমতার বিভিন্ন উপাদান সমূহ বা ধরন। এই ক্ষমতার উপাদান তোমাদের আমি নোটটা দিয়েছি, তোমরা সাজেশানটায় দেখেছো বা তোমাদের আলোচনাও করেছি। ক্ষমতার উপাদান, এই প্রশ্নটা তোমাদের এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এইটা তোমরা ধরে রাখতে পারো 100% আসবে। এবার তোমাদের তো আলোচনা করেছি, নোটটা তো তোমরা পড়বে, এটাকে আমি আর বেশি আলোচনা করতে যাচ্ছি না, কারণ তোমাদের নোটটা যেমনভাবে লেখা আছে, তোমাদের নোটটা যেভাবে দিয়েছি সেটা যথেষ্ট। এক্ষেত্রে তোমরা একটু এই পয়েন্টগুলো দেখে রাখতে পারো, এই পয়েন্টগুলো একটু রিডিং পড়ে রাখতে পারো, অন্যথায় না পড়লেও চলবে, কারণ তোমাদের কাছে যে নোটটা আছে সেখানে সমস্ত তথ্য কিন্তু গুছিয়ে লেখা আছে। অন্যথায় তোমরা এইগুলো একটু রিডিং পড়ে নিতে পারো, যে এই পয়েন্টগুলো, এখানে যে পয়েন্টগুলো আমি মার্ক করে দিচ্ছি, এই পয়েন্টগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। যাই হোক, এটা গেল ক্ষমতার উপাদান। জনসংখ্যাটাও দরকার আছে, উপসংহার এখানে দিয়ে দিয়েছে, বইটা ভালো বই, ঠিক আছে। এবারে এই যে উপাদানগুলোকে এবারে ডিটেলসে আলোচনা করেছে, অর্থাৎ এক একটা উপাদানকে ধরে, যে জাতীয় শক্তি হিসাবে ভূগোল, ঠিক আছে। এইখানে এখানে তোমাদের যেটুকু পার্ট দেখো দাগানো আছে, এইটুকু পার্ট পড়বে। এইটাও তোমাদের নোটে আমি আলোচনা করেছি, আয়তন, জলবায়ু, অবস্থান। তোমরা দেখবে ক্ষমতার যে নোটটা তোমাদের আলোচনা করেছি, সেখানে ভৌগোলিক পয়েন্টটার মধ্যে এইগুলো তোমরা পেয়ে যাবে, সেখান থেকে পড়বে, সহজ লাগবে। এখানে জাতীয় শক্তির উপাদান হিসাবে জনসংখ্যা, এখানে একটা কোটেশান আছে, এই কোটেশানটা পড়ে নেবে, যে এই প্রসঙ্গে পামার ও পার্কিন্স মন্তব্য করেছেন, একটি দেশে কত সংখ্যক লোক বসবাস করে সেটি জানাই যথেষ্ট নয়, কী ধরনের মানুষ সেখানে বসবাস করে এবং তারা কি হবার চেষ্টা করছে সে বিষয়টি গুরুত্বপূর্ণ। এইটুকুনি এখানটা দেখবে। এবারে জাতীয় শক্তির উপাদান হিসেবে প্রাকৃতিক সম্পদ। এবার এখানে তোমরা একটু কোটেশানটা দেখো। পামার ও পার্কিন্সের মতে প্রাকৃতিক সম্পদ বলতে বিশেষ উপযোগিতা সম্পন্ন প্রকৃতিদত্ত দ্রব্যকে বোঝায়। প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, কৃষিজ সম্পদ, জল সম্পদ, বন্য প্রাণী, মৃত্তিকা, উর্বরতা প্রভৃতি বোঝায়। তারপরে হচ্ছে জাতীয় শক্তির উপাদান হিসাবে অর্থনৈতিক উপাদান। এইগুলো তোমরা নাও দেখতে পারো, এগুলো থেকে প্রশ্ন হয় না, ঠিক আছে, এগুলো দরকার নেই জানার। এবারে এখানেও এগুলো দরকার নেই। এবারে এইগুলো একটু তোমরা দেখতে পারো, যে জাতীয় শক্তির পরিমাপ যোগ্যতা, তাও এগুলো পরীক্ষায় কোনোভাবেই আসবে না, ঠিক আছে। তারপরে আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব, আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব। এবারে এইটা দেখো, এই ক্ষমতার মানে এইটা দেখো, এটা জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থের সংজ্ঞা। এবার জাতীয় স্বার্থের কনসেপ্টটা বোঝো, তোমাদের কিন্তু আমি নোটে আলোচনা করে দিয়েছি জাতীয় স্বার্থ কী জিনিস, এগুলো আলোচনা করেছি, তাও এখান থেকে টেক্সট বই থেকে একটু তোমাদের পড়াচ্ছি। দেখো যে জাতীয় স্বার্থের কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নির্দেশ করা খুব কঠিন, কারণ জাতীয় স্বার্থ বলতে ঠিক কী বোঝায় তা নিয়ে মতভেদ লক্ষ্য করা যায়। ফাঙ্কেলের মতে জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। হার্টম্যান কি বলেছেন, হার্টম্যানের বইটার নাম মনে রাখবে, দ্য রিলেশন অফ নেশান গ্রন্থে মন্তব্য করেছেন, জাতীয় স্বার্থ হলো বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা যা সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে চায়। তারপরে বিভিন্ন রাষ্ট্রের আকাঙ্ক্ষা এক নয়, তাই জাতীয় স্বার্থও এক নয়। আবার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় স্বার্থ পরিবর্তিত হয়ে যায়। কোনো রাষ্ট্রই তার ন্যূনতম স্বার্থ ত্যাগ করতে রাজি থাকে না, ফলে যুদ্ধ কখনো কখনো অনিবার্য হয়ে ওঠে। এটুকুনি পার্ট তোমাদের জানতে হবে। তারপরে জাতীয় স্বার্থের সংজ্ঞা আরও যারা দিয়েছেন, এইগুলো আমি দাগ দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফটা পাবে যখন, পিডিএফটা তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করছো, তোমরা পিডিএফটা দেখে তোমাদের বইয়ের টেক্সট বইয়ে প্রণব কুমার দালালের টেক্সট বইটা কিনে নিতে বলেছিলাম, ওই টেক্সট বইটা তোমরা এগুলো একটু দাগিয়ে নেবে। এবার দেখো বৈদেশিক নীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা গুরুত্ব। এখানে তোমাদের দেখো, এখানে
কি ছোট ছোট কিছু মানে কোটেশান আর কি পড়বে, জাস্ট এগুলো দরকার নেই এতটা ডিটেলসে জানার। এবারে এইটা একটু ভালো করে পড়বে যে জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ। জাতীয় স্বার্থের শ্রেণীবিভাজনের মধ্যে দেখো, এখানে জাতীয় স্বার্থ বিভিন্ন ধরনের হতে পারে। টমাস টমাস রবিনসন জাতীয় স্বার্থকে 6টা ভাগে ভাগ করেছে: মুখ্য জাতীয় স্বার্থ, গৌণ জাতীয় স্বার্থ, স্থায়ী, পরিবর্তনশীল, সাধারণ আর সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। এইগুলোকে এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এবার মুখ্য জাতীয় স্বার্থ যেমন কাকে বলা হচ্ছে দেখো, এটা যে প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব কিছু প্রাকৃতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় থাকে, এগুলিকে একত্রে মুখ্য জাতীয় স্বার্থ বলা হয়ে থাকে। প্রত্যেক রাষ্ট্র এগুলিকে যে কোনো মূল্যে সংরক্ষণ করতে সচেষ্ট থাকে, এ ব্যাপারে কোনো আপোষ চলে না। এবারে গৌণ গৌণ জাতীয় স্বার্থ, সেখানে কি বলা হচ্ছে, গৌণ জাতীয় স্বার্থে কি বলা হচ্ছে দেখো, গৌণ জাতীয় স্বার্থ মুখ্য জাতীয় স্বার্থের মতো গুরুত্বপূর্ণ না হলেও জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এগুলি অপরিহার্য। বিদেশে অবস্থানকারী নাগরিকদের সুরক্ষিত রাখা, কূটনৈতিক কাজে নিযুক্ত কর্মীদের কূটনৈতিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করা ইত্যাদি এই জাতীয় স্বার্থের অন্তর্ভুক্ত। আর হচ্ছে কি দেখো, স্থায়ী স্বার্থ। এখানে কি বলা হচ্ছে, প্রত্যেক রাষ্ট্রের কিছু অপরিহার্য দীর্ঘমেয়াদী স্বার্থ থাকে, এইগুলি বলছে এগুলিকে বলা হয় স্থায়ী জাতীয় স্বার্থ। উদাহরণস্বরূপ দেখো, সমুদ্র পারাপারের উপনিবেশগুলির সুবিধার্থে তারা বাণিজ্যের স্বার্থে ব্রিটেন, এইটা দরকার নেই, এইটা এইটুকুনি জেনে রাখবে, আর চাইলে উদাহরণটা একটু দেখে নিতে পারো। আর এবারে পরিবর্তনশীল জাতীয় স্বার্থ, এগুলো তোমরা একটু দেখবে। তারপরে এখানে 6টা ছিল: সাধারণ জাতীয় স্বার্থ, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। আর এখানে আরেকজন এই অধ্যাপক রবিনসন আরও অতিরিক্ত 3টে ভাগে ভাগ করেছেন। দেখো, রবিনসন আরও 3টে ভাগে, সেটা অভিন্ন স্বার্থ, পরিপূরক স্বার্থ আর পরস্পর বিরোধী স্বার্থ। এই পার্টটা তোমরা এইগুলো একটু রিডিং পড়ে নেবে 1-2 বার, কারণ এটা একটু জানতে হবে, সেরকম কিছু নয়। আজকে তোমাদের কিন্তু এতটাই পড়ানো হলো, অর্থাৎ তোমরা দেখতে পেলে যে তোমাদের পেজ নম্বর, প্রণব কুমার দালাল যে বইটা লিখেছেন ওই বইটা আমি পড়াচ্ছি, ওই বইটা তোমার 22 নম্বর পেজ পর্যন্ত পড়া হলো। আরেকটা ক্লাস হলে আমাদের এই প্রথম অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়টা পড়ব। তোমরা জানো দ্বিতীয় অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, কেবলমাত্র ছোট প্রশ্ন থাকে। আর প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন হয় না, কেবলমাত্র বড় প্রশ্ন থাকে। এবারে তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে এখনও অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের সপ্তাহে 2টো করে এরকম ক্লাস পাবে, নোট বা টেক্সট বই আলোচনা করা হবে, তার জন্য তোমার মান্থলি 200 টাকা করে পেমেন্ট করতে হবে। সপ্তাহে 2টো এইরকম ধরনের ক্লাস পাবে।